হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানের একটা নতুন ফ্রেশ এপিসোড। আশা করছি আমাদের এই কাজটা তোমাদের বেশ ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের একটু সেটা দেখাও। কিভাবে দেখাবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই, তাছাড়া এই যে ভিডিওটা তুমি দেখছো এটার লিঙ্কটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর আমাদের এখানে যদি ঘটনা পাঠাতে চাও, চিঠি পাঠাতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের ঘটনা পাঠিয়ে দাও। বলা যায় না এর পরের ঘটনাটা হয়তো আমরা তোমারই পাঠ করব, তাই না? দেরি করছি না, শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনা যে পাঠিয়েছে সে আবার নিজের নাম ডিসক্লোজ করতে চায় না। সে আমাদের লিখে পাঠিয়েছে তার নাম, কিন্তু সে অনুরোধ করেছে যে তার নাম যেন ডিসক্লোজ করা না হয়, সেই কারণে তার নাম আমরা ডিসক্লোজ করছি না। শুরু করছি আজকের চিঠি। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপ দা এবং সৌম্যদা, নমস্কার। আমি আপনাদের চ্যানেল অলৌকিকের সন্ধানের নিয়মিত দর্শক। মাঝখানে কিছুদিন চ্যানেলে ভিডিও আসছিল না, সেই জন্য বেশ চিন্তায় পড়ে গেছিলাম। না, চিন্তায় পড়া কিছু নেই, ভিডিও এবার রেগুলারলি আসবে। মাঝখানে আমাদের কিছু পার্সোনাল কাজ পড়ে যাওয়াতে আমরা প্রোডাকশন করতে পারছিলাম না, তো অল্প কিছুদিনের জন্য আমরা একটু পজ রেখেছিলাম ভিডিও দেওয়া। যাই হোক, অনেক দিন ধরেই ভাবছি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার কথা আপনাদের জানাবো কি না, কিন্তু যতবারই লিখতে বসেছি ততবারই সেই রাত্রের স্মৃতি এমন প্রবলভাবে ফিরে এসেছে যে আমার হাত কাঁপতে শুরু করেছে। অবশেষে লেখা হয়ই না, কিন্তু আজ সাহস সঞ্চয় করে আমি লিখছি। তবে আমার নাম বা পরিচয় আমি প্রকাশ করতে চাই না, কারণ আমার আশেপাশের মানুষজন আমার সঙ্গে এটা ঘটনাটা ঘটেছে সেটা জানুক, সেটা আমি চাই না। কারণ সেই ভয় আমাকে এখনও তাড়া করে বেড়ায়। সেই ঘটনা নিয়ে কেউ মজা মস্করা করবে সেটা আমি মেনে নিতে পারবো না। শুধু এটুকুই বলবো যে আমি বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। ঘটনাটা ঘটেছিল গত বছরের শীতকালে, নভেম্বর মাসের শেষ দিকে। আমি তখন গ্রামের কয়েকটি বাড়িতে টিউশন পড়াতাম। আচ্ছা, এটা গত বছরের শীতকাল মানে আমার মনে হয় 2025-এর শীতকালের কথা বলেছে, 2024 নয়, এখন তো 26 পড়ে গেছে। হ্যাঁ, 2025-এর শীতকালের কথাই বলে। যাই হোক, তো হ্যাঁ, চিঠিতে ফিরছি। আমি তখন গ্রামের কয়েকটা বাড়িতে টিউশন পড়াতাম, পড়াশোনার খরচ চালানোর জন্য এবং বাড়িতে কিছু সাহায্য করার জন্য। এই টিউশনই ছিল আমার একমাত্র রোজগারের উপায়। আমার শেষ টিউশনিটা ছিল গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, একটা অন্য একটা গ্রাম, আমাদের গ্রাম ছাড়িয়ে অন্য একটা গ্রাম, সেই গ্রামে একটি বাড়িতে। তো সেখান থেকে যে ফেরার পথ সেটা বেশ নির্জন, বিশেষ করে সন্ধ্যার পর। কিন্তু প্রতিদিন একই পথে যাতায়াত করতাম, অভ্যেস হয়ে গেছিল, ভয়ের কিছু ছিল না, অন্তত সেই রাতের আগে পর্যন্ত তাই মনে হতো। দিনটা ছিল অমাবস্যা। রাত হয়েছে, আকাশে মেঘের ঘন ঘটা, এক ফোঁটা চাঁদের আলো নেই। আমার সাইকেলের সামনে একটা পুরনো এলইডি লাইট ছিল, যেটা মাঝে মধ্যে মিটমিট করে জ্বলত। তো সেই আলোতেই আমার কাজ চলে যেত। সেদিন টিউশন শেষ করে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। আমি সেদিনকে আমার ছাত্রের বাড়ি যেখানে পড়াই সেখানে কিছু অনুষ্ঠান ছিল, তো তারা আমাকে খাইয়ে দাইয়ে আর কি ছেড়েছিলেন, তো আমার বেরোতে একটু লেট হয়ে যায়। তখন প্রায় রাত 10টা বাজে।
বাড়ির মালিক আমাকে একবার বললেনও যে আজকে এখানেই থেকে যাও, কিন্তু আমি রাজি হলাম না, কারণ দুদিন বাদেই আমার পরীক্ষা, আমার নিজেরও পড়াশোনা করার একটা ব্যাপার রয়েছে। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু পড়তে বসবো রাত্রিবেলা, এটা ভেবে আমি বিদায় নিলাম। সাইকেল চালিয়ে বেরিয়ে পড়লাম সেই চেনা পথে। প্রথমে রাস্তার দুপাশে কিছু পুরনো বাড়িঘর, একটু আলোর ব্যবস্থাও ছিল, কিন্তু আধ ঘন্টা চলার পরেই শুরু হলো ঘন জঙ্গল। এই পথটা দিনেও বেশ ভয়ের লাগে, আর রাতে তো কথাই নেই। দুপাশে বিরাট বিরাট শিমুল, মহুয়া আর আম গাছের সারি, মাথার ওপর ডালপালা এমনভাবে জড়াজড়ি করে আছে যে মনে হচ্ছে একটা প্রাকৃতিক টানেল তৈরি হয়েছে রাস্তার ওপর। দিনের বেলায় এই দৃশ্যটা সুন্দর লাগে, কিন্তু রাত্রে মনে হয় যেন অন্ধকারের কোনো দানব হাঁ করা মুখের ভেতর তোমাকে গিলে নিতে চাইছে। সাইকেল চালাতে চালাতে আমি মনে মনে একটা গান গাইছিলাম, মানে ভয় তাড়ানোর জন্যই। চারপাশে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, আর মাঝে মধ্যে কোনো পেঁচার হুটোপুটি আর দূর থেকে শিয়ালের ডাক এসব ভেসে আসছে। অবশ্য এইসব শব্দে আমি অভ্যস্ত ছিলাম, আমি গ্রামের ছেলে, এইসব শব্দে আমার সেরকম যে খুব ভয় লাগে তা নয়। কিন্তু সেদিন রাত্রে কেন জানি না আমার সব কিছুই একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। প্রায় 3 কিলোমিটার রাস্তা পার করেছি, হঠাৎ আমার সাইকেলের লাইটটা পুরোপুরি নিভে গেল। আমি থামলাম, লাইটে একটা ঝাঁকুনি দিলাম, মানে মাঝে মধ্যে এরকম হলে আমি ঝাঁকুনি দিলে লাইটটা আবার জ্বলতে শুরু করতো। তো আমি সেদিনও ঝাঁকুনি দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। মনে হয় লাইটটা দেহ রেখেছে বা ব্যাটারি শেষ হয়ে গেছে, কিছু একটা হবে। মোবাইলের টর্চ জ্বালালাম, টর্চ জ্বালিয়ে মোবাইলটা আমার পকেটে রাখলাম, টর্চটা সামনে দিয়ে যাতে আলো পড়ে রাস্তায়, কিন্তু খুব একটা কাজে লাগছিল না সেটা। চারপাশের ঘন অন্ধকারে সেই ছোট্ট আলো হারিয়েই যাচ্ছিল। কি করব ভাবছি, এখন আর ফিরে যাওয়াটাও বেশ মুশকিলের, কারণ ফিরে যাওয়া মানে তো আরও 3 কিলোমিটার পথ, আর সামনে এগোতে শুরু করলে 5 কিলোমিটার। তো আমি সিদ্ধান্ত নিলাম যে সামনে এগিয়ে যাওয়াই ভালো হবে। মোবাইলের টর্চ জ্বালিয়ে সাবধানে রাস্তায় সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু মোবাইল নিয়ে, মানে মোবাইলের আলোতে সাইকেল চালানো খুব একটা সহজ কাজ নয়। রাস্তা এমনিতেও উঁচু নিচু, তার উপর পাথর আর মাটির গর্ত, বারবার মনে হচ্ছে পকেট থেকে মোবাইলটা লাফিয়ে রাস্তায় পড়ে যাবে। আমি তো কয়েকবার প্রায় নিজেই পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার নজরে পড়লো একটা অদ্ভুত জিনিস। সামনে রাস্তার মাঝখানে একটা আবছা সাদা আলো দেখা যাচ্ছে। প্রথমে ভাবলাম কোনো গাড়ির হেডলাইট, কিন্তু আলোটা স্থির, নড়ছে না, আর কোনো ইঞ্জিনের শব্দও দেখা যাচ্ছে না। তাই আমি একটু দ্রুত প্যাডেল করলাম, ভাবলাম দেখি কাছে গিয়ে ব্যাপারটা কি। যত কাছে যাচ্ছিলাম তত আমার বুকের ভেতরটা ধক ধক করছে। আলোটা কিন্তু কোনো সাধারণ আলো নয়, সেটা আমি বুঝতে পারছিলাম। সেটার অস্বাভাবিক ঝাপসা সাদাটে আলো, যেটা মাটি থেকে প্রায় 2 ফুট উপরে ভাসছিল। মনে হচ্ছে যেন কোনো উৎস নেই আলোটার, আলোটা নিজে নিজেই জ্বলছে। আমি সাইকেল থামিয়ে দাঁড়ালাম, নিজের মনকে শান্ত করলাম, তারপর ভাবতে শুরু করলাম। আমি এই যুগের ছেলে, চট করে অলৌকিক কিছু আমার মাথায় আসে না। অনেকটা ভেবে আমার মনে হলো, আচ্ছা এটা নিশ্চয়ই এই ফসফরাসের আলো, জলা জায়গায় মাঝে মধ্যেই এরকম দেখা যায়। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আবার মনে হলো যে এখানে তো কোনো জলা জায়গা নেই, এটা তো রাস্তার উপর। আর এই আলোটা এমনভাবে ভাসছে যেটাকে মানে মিথেন বা যেটা আলেয়া বলে, সেটাও মনে হচ্ছে না। হঠাৎ আলোটা একটু নড়ল, আমি এবার কিন্তু চমকে উঠলাম। তারপর খুব ধীরে ধীরে আলোটা রাস্তার একপাশে সরে যেতে লাগলো। আমার মনে হলো কেউ যেন মোমবাতি নিয়ে হেঁটে যাচ্ছে, হাতে মোমবাতি নিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু ওই আলোটা।
আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এটা আর যাই হোক স্বাভাবিক কিছু নয়, কিন্তু আমাকে তো পথ চলতেই হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই। আমি সাহস সঞ্চার করলাম আর সাইকেল চালাতে শুরু করলাম। আলোটা তখন রাস্তার ডান দিকে জঙ্গলের ভেতর মিলিয়ে গেছে, কিন্তু এই মাত্র কয়েক মিটার এগোতেই আবার সেই আলোটা দেখা গেল, এবার রাস্তার বাঁ দিকে। আমি থমকে দাঁড়ালাম। আলোটা আবার ঠিক একইভাবে ভাসছে, স্থির, তারপর ধীরে ধীরে সরে গেল। এইবার আমার মনে হলো যেন আলোটা আমাকে অনুসরণ করছে। আমার মাথায় তখন হাজারটা চিন্তা, গ্রামে শোনা নানা ভূতের গল্প, রাত্রে রাস্তায় ঘোরা অপদেবতাদের কথা সব একসাথে মনে পড়ে যেতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো রক্ষে নেই। আমি দ্রুত প্যাডেল মারতে শুরু করলাম, যত জোরে পারি সাইকেল চালাতে লাগলাম। কিন্তু আলোটা আমার সাথে সাথেই থাকলো, কখনো সামনে, কখনো পেছনে, কখনো পাশে, যেন কেউ আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোল না, শুধু একটা ক্ষীণ ফাঁপা শব্দ বেরোলো মুখ থেকে। আর ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমি হঠাৎ শুনতে পেলাম একটা মেয়ের কান্নার আওয়াজ, খুব মিহি করুণ কান্না। মনে হচ্ছিল যেন কেউ খুব কষ্ট পেয়ে কাঁদছে। আওয়াজটা আসছে জঙ্গলের ভেতর থেকে, ঠিক যেখানে ওই আলোটা ভাসছে। আমার পুরো শরীর তখন অসাড়, সাইকেল চালানো প্রায় বন্ধ হয়ে গেছে। কান্নার আওয়াজ কিন্তু তখন ক্রমশ বাড়ছে। এখন মনে হচ্ছে যেন শুধু একজন নয়, অনেকে কাঁদছে। নারী, পুরুষ, শিশু, সবার কান্নার আওয়াজ মিলেমিশে একটা অদ্ভুত সুর তৈরি হয়েছে। আর সেই সুরের সঙ্গে সঙ্গে সেই আলোগুলোর সংখ্যাও বাড়তে লাগলো। এখন আর একটা নয়, 4-5টা আলো আমার চারপাশে ভাসছে। আমি তখন পুরোপুরি আতঙ্কগ্রস্ত। আমার মনে হচ্ছে আমার হৃদযন্ত্র থেমে যাবে, পা অসাড় হয়ে আসছে, প্যাডেল মারার শক্তি পাচ্ছি না। কিন্তু তবু আমি কোনো রকমে এগিয়ে যাচ্ছি, মনে মনে রাম নাম করতে করতে এগিয়ে যাচ্ছি, মা কালীর নাম নিচ্ছি। হঠাৎ সামনে দেখলাম রাস্তার মাঝখানে একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা কালো একটা ছায়া। কোনো মুখ দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে একটা কালো একটা আকার। আর সেই আকারের চারপাশে সেই সাদা আলোগুলো ঘুরছে, যেন নাচছে। আমি তো ব্রেক কষে দাঁড়িয়ে পড়লাম। সাইকেল থামাতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। 2 পা মাটিতে নামিয়ে কোনো রকমে নিজের ভারসাম্য রক্ষা করলাম। আমার চোখ তখন সেই ছায়ার দিকে একদম নিবদ্ধ। ছায়াটা কিন্তু নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আর আমার মনে হচ্ছে যে সেটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে ছায়াটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। কোনো পায়ের শব্দ নেই, মনে হচ্ছে যেন ভেসে ভেসে এগিয়ে আসছে। আমি পেছনে সরতে চাইলাম, কিন্তু আমার পা মাটিতে আটকে গেছে, পা নাড়ানোর শক্তিই পাচ্ছি না। ছায়াটা যত কাছে আসছে তত আমার ঠান্ডা লাগছে, একটা অদ্ভুত ঠান্ডা যেটা হাড় পর্যন্ত গিয়ে বিঁধছে। নভেম্বর মাসে শীতের সময় হলেও এতটা ঠান্ডা লাগার কথা না। এটা ছিল অন্যরকম একটা অস্বাভাবিক শীতলতা। হঠাৎ আমার মোবাইলটা পকেট থেকে পড়ে গেল। পড়ে যেতেই টর্চটা নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু সেই আলোগুলো ছাড়া। আমি নিচু হয়ে মোবাইল খুঁজতে লাগলাম হাতড়ে হাতড়ে, কিন্তু হাতে কিছু একটা স্পর্শ পেলাম, ঠান্ডা ভেজা কিছু একটা। আমি চিৎকার করে হাত সরিয়ে নিলাম। কোনো রকমে মোবাইল পেলাম, টর্চ জ্বালালাম, দেখলাম মাটিতে কিচ্ছু নেই। কিন্তু আমার হাতে একটা পিচ্ছিল কালো কিছুর দাগ লেগে আছে। সেটা কি বুঝতে পারলাম না। তাকালাম সামনে, ছায়াটা আর নেই, কিন্তু কান্নার আওয়াজ এখনো আসছে আরো জোরে। মনে হচ্ছে কান্নাগুলো আমার কানের ভেতরে গিয়ে বাজছে। আমি 2 কান চেপে ধরলাম, কিন্তু কোনো লাভ হলো না, শব্দ থামছে না। তখন আমার মনে হলো দাদুর বলা একটা কথা। তিনি বলতেন, ভূত প্রেত কিছু দেখলে পেছন ফিরে তাকাতে নেই, সোজা সামনে এগিয়ে যেতে হবে।
আমি সেই কথা মনে রেখে আমি সাইকেলে উঠে বসলাম, যত জোরে পারি প্যাডেল মারতে শুরু করলাম। চোখ বন্ধ করে শুধু মা কালীর নাম নিচ্ছিলাম আর প্যাডেল মারছিলাম। কিন্তু পথ শেষ হচ্ছে না, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা চলছি, কিন্তু একই জায়গায় ঘুরে যাচ্ছি। চারপাশে সেই একই গাছপালা, একই অন্ধকার, একই কান্নার শব্দ। হঠাৎ সামনে একটা বাঁক এলো। আমি এইবার জায়গাটা চিনতে পারলাম। এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই শ্মশান, মানে সেই পুরনো শ্মশান যেখানে এখন আর কেউ যায় না, মানে পরিত্যক্ত শ্মশান। বহু বছর আগে এখানে মরা পোড়ানো হতো, পরে অন্য জায়গায় ইলেকট্রিক চুল্লি হওয়ার পরে সেই শ্মশান বন্ধ করে দেওয়া হয়েছে, এখন নতুন শ্মশান তৈরি হয়েছে অন্য জায়গায়। কিন্তু পুরনো শ্মশানটা এখনও জঙ্গলের মধ্যে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তা আমার মনে পড়ল যে আমার রাস্তা তো সেই শ্মশানের পাশ দিয়েই যায়। আমি এতদিন ভয় পাইনি, চেনা রাস্তা, কিন্তু আজকের ব্যাপারটা অন্য। ঠিক তখনই আমার সাইকেলের সামনের চাকাটা একটা গর্তে পড়ে গেল, আটকে গেল। আমি প্রায় উল্টে পড়ছিলাম, কোনো রকমে ভারসাম্য রেখে নামলাম। দেখলাম চাকা পুরোপুরি গর্তে ঢুকে গেছে, টানতে হবে। আমি সাইকেল টানতে শুরু করলাম, কিন্তু চাকা বেরোচ্ছে না। গর্তটা এমনও কিছু মানে গভীর নয় যেখান থেকে চাকাটা বের হবে না। আমার মনে হচ্ছে এরকম নিচ থেকে চাকাটাকে টেনে ধরে রেখেছে। আমি 2 হাতে জোরে চাপ দিলাম, মনে হলো না সত্যি নিচ থেকে যেন চেপে ধরে আছে। আমি মোবাইলটা জ্বালিয়ে টর্চের আলোটা ফেললাম গর্তের দিকে। যা দেখলাম তা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল। গর্তের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে, সাদা পচা হাড় বেরিয়ে যাওয়া হাত। সেই হাত আমার সাইকেলের চাকা ধরে রেখেছে। আমি এমন জোরে টান দিলাম যে সাইকেলের চাকা প্রায় আলাদা হওয়ার জোগাড়, কিন্তু কিচ্ছু কাজ হলো না। আমি সাইকেল ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলাম। কোন দিকে যাচ্ছি জানি না, শুধু দৌড়াচ্ছি। পেছন থেকে একটা ভয়ঙ্কর কর্কশ চিৎকার শুনতে পেলাম। সেটা কোনো মানুষের চিৎকার হতে পারে না, একটা অদ্ভুত কর্কশ ভয়ঙ্কর আওয়াজ, যেটা শুনলে মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, ক্রোধ সব একসঙ্গে মিশে গেছে। আমি দৌড়াচ্ছিলাম, হোঁচট খাচ্ছিলাম, পড়ে যাচ্ছিলাম, আবার উঠে দৌড়াচ্ছিলাম। কাঁটায় পা কেটে যাচ্ছিল, ব্যথা পাচ্ছিলাম, কিন্তু দৌড়ানো আমি থামাইনি। হঠাৎ সামনে একটা আলো দেখলাম, সত্যিকারের আলো, বৈদ্যুতিক আলো, একটা বাড়ির আলো। আমি সেদিকে দৌড়ালাম। কাছে যেতে দেখলাম একটা রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান। এত রাত্রে খোলা আছে দেখে অবাক লাগলো, কিন্তু তখন এত কিছু ভাবার সময় ছিল না। আমি দোকানের ভেতর ঢুকে পড়লাম। দোকানদার বয়স্ক মানুষ, অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত রাত্রে কি করছো, আর এই অবস্থা কেন? তিনি জিজ্ঞেস করলেন আমায়। আমি হাঁপাতে হাঁপাতে বললাম যে কাকু, আমি তো শ্মশানের রাস্তা দিয়ে আসছিলাম, সেখানে। কথা শেষ করার আগে তিনি মাথা নাড়লেন, বললেন, বুঝেছি, এত রাত্রে ওদিক দিয়ে তো যেতে নেই, আগেও অনেকের সঙ্গে এমন হয়েছে, তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। তিনি আমাকে একটা চেয়ারে বসালেন, 1 গ্লাস জল দিলেন। আমার হাতে পায়ে যে কাটা দাগ আছে সেটা দেখে ওই মলম টলম কিছু লাগিয়ে দিলেন। তারপর তিনি বললেন যে, এই শ্মশানের ইতিহাস জানো? আমি মাথা নাড়লাম, জানি না। তিনি বললেন, বহু বছর আগে এই শ্মশানে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। একদল দস্যু একটা গোটা পরিবারকে মেরে সেখানেই পুড়িয়ে দিয়েছিল। সেই থেকে কিন্তু ওই জায়গা অশুদ্ধ। রাত্রে অনেকেই অদ্ভুত জিনিস দেখে, আলো দেখা যায়, কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলে মৃত মানুষের ছায়াও দেখেছে সেখানে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি যেগুলো দেখেছি তাহলে কি সেগুলো? যাই হোক, তিনি সাবধান করলেন, বললেন, তুমি রাত্রে আর ওদিক দিয়ে যেও না, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরো, একটু লম্বা পথ কিন্তু নিরাপদ। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তো সেই রাত্রিবেলাটা আমি দোকানেই থেকে গেলাম, আমি আর বাড়ি গেলাম না। কাকু আমাকে একটা চৌকিতে শুতে দিলেন, কিন্তু আমার ঘুম আসছে না। আমি যতবার চোখ বন্ধ করছি ততবার সেই ছায়া, সেই পচা হাত, সেই কান্নার আওয়াজ আমার মনে পড়ছে।
পরদিন সকালে আমি উঠে দেখলাম যে কাকু আমার সাইকেলটা নিয়ে এসছেন। সেটা রাস্তায় পড়েছিল শ্মশানের সামনেই। সাইকেলটা দেখে কিন্তু আমার গা শিউরে উঠল। সামনের চাকায় কালো কালো দাগ, যেন কেউ পোড়া হাত দিয়ে সেটা ধরেছিল। আমার তখন মনে পড়ে গেল যে আমার হাতে যে কালো কালো জিনিসটা লেগেছিল সেই সময়, সেটাও কিন্তু এই একই রকম। যাকে সেই ঘটনার পর আমি আর কখনো সেই রাস্তা দিয়ে ফিরিনি, বিশেষ করে রাত্রিবেলা। টিউশনের সময় পাল্টে নিয়েছি যাতে আলো থাকতে থাকতে বাড়ি ফিরতে পারি, এবং যখনই ফিরি অন্য রাস্তা দিয়ে ফিরি, যেটা বেশ খানিকটা ঘুরপথ হলেও নিরাপদ। কিন্তু সেই রাতের স্মৃতি কিন্তু আমাকে ছেড়ে যায়নি। আমি এখনও মাঝে মাঝেই স্বপ্নে দেখি সেই ছায়া, সেই আলো, সেই কান্না। ঘামে ভিজে জেগে উঠি, হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। গ্রামে কাউকে বলিনি এই কথা, আগেই যেটা বললাম, যে কারণে আমি আমার নাম বলতে চাইনি। কারণ আমি জানি কেউ বিশ্বাস করবে না, বলবে মনের ভুল, ভয় পেয়েছিলাম তাই এমন হয়েছে, হাসাহাসি করবে। কিন্তু আমি জানি সেটা মনের ভুল ছিল না। যা দেখেছি সেটা বাস্তব ছিল। সেই ঠান্ডা স্পর্শ, সেই পচা হাত, সেই ভয়ঙ্কর চিৎকার, সব বাস্তব ছিল। আর সেই ঘটনার পর আমার জীবনটাই পাল্টে গেছে। আগে ভূতে প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন জানি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না, দেখতে পাই না, কিন্তু সেগুলো আছে, অন্ধকারে লুকিয়ে আছে, অপেক্ষা করছে। কখনো কখনো ভাবি সেদিন যদি আমি একটু দেরি করে ফেলতাম, একটু বেশি ভয় পেতাম, একটু কম দৌড়াতাম, তাহলে কি হতো? যদি সেই চায়ের দোকানটা খোলা না থাকতো, আমি কি বাড়ি ফিরতে পারতাম? নাকি আমিও হয়ে যেতাম সেই শ্মশানের একটা ছায়া, একটা আলো যে রাতে ভাসে আর পথিকদের ভয় দেখায়? এই প্রশ্নের উত্তর আমি জানি না। আমি জানি না রণদীপদা, এবং আমি জানতেও চাই না। আমি জানি না এই ঘটনা আপনাদের কাছেও বিশ্বাসযোগ্য মনে হবে কিনা, কিন্তু আমি সত্যি বলছি, প্রতিটা শব্দ সত্যি। আমি শুধু এটাই বলতে চাই যে রাত্রে, বিশেষ করে অমাবস্যার রাত্রে নির্জন পথে এভাবে সাহস করে একা যাবেন না। বিশেষ করে যেসব জায়গা শ্মশান বা কবরস্থানের কাছ দিয়ে যায়, সেখানে না যাওয়াই ভালো। কারণ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেটা শুধুই মানুষদের জন্য নয়। আমার কথা শেষ। আশা করি এই ঘটনা আপনারা মানুষদের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। একজন অজ্ঞাত ভুক্তভোগী, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঘটনাটা সত্যিই খুব ভয়ের, এবং এরকম ঘটনা আমরা কমই পাই। তোমরাও এরকম ঘটনা আমাদের পাঠাতে থাকো। ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করো, আমাদের ঘটনা পাঠাও। বলা যায় না, পরের ঘটনাটা হয়তো আমরা তোমারই ঘটনা শোনাবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ঘটনা নিয়ে। ততদিনের মতো টাটা, ভালো থেকো সবাই। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।